হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটিমাত্র বাক্যের সাহায্যে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস মনে রাখা যায় এই টেকনিক শেখাবো। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কোনো জব এক্সামে প্রশ্ন আসে তাহলে 1 মার্ক নিশ্চিত পাবেন। আর রবীন্দ্রনাথ সম্পর্কে এমন কোনো জব এক্সাম কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি। সো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। তার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানি, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই তথ্যগুলো হতেও অনেক প্রশ্ন আসে। আর পরে আমরা এখানে একটা মাত্র বাক্যের সাহায্যে কিভাবে রবীন্দ্রনাথের সকল উপন্যাস সহজে মনে রাখা যায় এই টেকনিক শিখিয়ে দিব। ধন্যবাদ সবাই। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবি ঠাকুরের পিতার নাম হইতেছে গিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী, এবং তার পিতামহের নাম হইতেছে, অর্থাৎ বাবার নাম হইতেছে গিয়ে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এবং পিতামহীর নাম হইতেছে গিয়ে দিগম্বরী দেবী। তো সম্মানিত ভিউয়ার্স, এবং তার সহধর্মিণী অর্থাৎ স্ত্রীর নাম হইতেছে গিয়ে ভবতারিণী দেবী, এবং পরবর্তীতে এই নাম চেঞ্জ করে রাখা হয় মৃণালিনী দেবী। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি তার উপাধি হইতেছে গিয়ে বিশ্বকবি, এবং আমরা এই বিশ্বকবি উপাধিটা প্রদান করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো আমরা সবাই জানি যে তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পান, এবং এই নোবেল পুরস্কার এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম। তো নোবেল পুরস্কারটা পেয়েছিলেন 1913 সালে। 13 সালে, হ্যাঁ। এবং আমরা তার ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর, এবং আমরা জানি যে তিনি আরেকটি অর্জন করেছিলেন, সেটা হলো নাইট উপাধি। আমরা জানি তিনি 1915 সালে নাইট উপাধি লাভ করেন, এবং তিনি 1919 সালে এই নাইট উপাধি ত্যাগ করেন। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি হইতেছে গিয়ে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, এবং তিনি গদ্য চন্দ্র প্রবর্তন করেন। পাশাপাশি তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এবং আমরা আরো একটা বিষয় ক্লিয়ার করে নিই, তার জীবনে কিছু অর্জন হইতেছে গিয়ে তিনি 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, এবং বাংলাদেশের বর্তমানে সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1936 সালে আই রিপিট তিনি তাকে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি প্রদান করে, এবং বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940 সালে 1940 সালে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিনি জার্মানিতে 1930 সালে জার্মানিতে একজন বিশ্বসেরা বিজ্ঞানী আইনস্টাইনের সাথে তার সংলাপ হয়। সেই সংলাপে তিনি বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং মানুষের নিয়ে সংলাপ হয়। তো সম্মানিত ভিউয়ার্স, তখন দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিত হয়েছিল। আচ্ছা, 2004 সালের 24 মার্চ, এবং আরেকটা দুঃখের বিষয় হইতেছে গিয়া ওনার নোবেল পুরস্কারটা চুরি হয়ে গেছে। 2004 সালে তার নিবাস হতে, শান্তিনিকেতন হতে তার নোবেল পুরস্কার, তার জীবনের সেরা অর্জন 2060 সালে শান্তিনিকেতন হতে তার নোবেল পুরস্কারটি চুরি হয়ে যায়। তিনি ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন। তার হাতে বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটেছিল, আর তিনি বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক ছিলেন। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাপুর গ্রামে। এই তথ্যগুলো সবাই জেনে রাখবেন। আর এখন আমরা কিছু প্রশ্ন দেখব যেগুলা বিভিন্ন পরীক্ষায় এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25শে বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখ ছিল? সেটা ছিল 7 তারিখ। এটা অনেকগুলা জব এক্সামে এসেছে। মে মাসের 7 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বলো তো দেখি, শুভ পারো কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা ইংলিশ
1861 খ্রিস্টাব্দের 7 মে, এটাই এটাই রাইট। এটাই 1861 খ্রিস্টাব্দের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রন অন, বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এটা জন্ম। ছিল সিটি ব্যাংক অফিসারে। হ্যাঁ এখানে আছে 1 বৈশাখ, না 1 23 শ্রাবণ, না। 25 বৈশাখ, 25 বৈশাখ। 25 বৈশাখ। হ্যাঁ 25 বৈশাখ ইজ রাইট অ্যানসার, আই থিংক রাইট। হ্যাঁ, আবার 13তম বিসিএস এক্সামে এসেছিল কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী পালিত হয়? তিনি যদি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাহলে 1961 খ্রিস্টাব্দে রাইট অবশ্যই অ্যান্সার। শতবার্ষিকী। ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কখন? অপশন অপশন 1938 সালে, 1941 সালে, 1941। 1941 সালে। হ্যাঁ, রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে? রবিহারা সংগঠন, ডক্টর কানিংহাম, না ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। Right Yes, answer. it's the right answer. তারপরের প্রশ্নটা সবচেয়ে বেশি বার এসেছিল, এটা এসেছিল 34তম বিসিএস এ, 19তম বিসিএস এ, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2012-13 সেশনে, এছাড়াও আরো অনেকগুলো জব এক্সামে এসেছে। এটা আবার একাডেমিতেও এসে থাকে, যেমন ক্লাস 6 to 12। ভানুসিংহ কার ছদ্মনাম? ইজি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা সবাই পারি। হ্যাঁ, তারপর 35তম বিসিএস আরেকটা এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাপুর গ্রামে। হ্যাঁ, এখানে অপশন ছিল খুলনার দক্ষিণদিঘি, যশোরের কেশবপুর, না অন্যগুলোতে। আচ্ছা, খুলনার দক্ষিণদিঘি, এটার রাইট অ্যান্সার দইরা নিচ্ছে, কিন্তু ওইখানে লেখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাবুক গ্রামে। এটুকু খুলনা আছে। হ্যাঁ, খুলনা আছে, এজন্য ওইটাকে রাইট অ্যান্সার ধরে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াদের মধ্যে কততম নোবেল বিজয়ী? প্রথম, এটা আমরা সবাই জানি। রাইট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913। 1913 সালে। এই জি। এটা অনেক অনেক কাছে। কোন বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা কত বিশ্ববিদ্যালয়। সালে? 1936। 1934 সালে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এটা অনেক গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি। আচ্ছা, ঠিক আছে, আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম। এখন রবীন্দ্রনাথের উপন্যাস কিভাবে শুধুমাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে সহজে মনে রাখা যায়, এই টেকনিকটা আমরা শিখবো। শিখবো। তো বলুন। হ্যাঁ, প্রথমত আমরা মনে রাখবো এই সেন্টেন্সটা, মাগো সেজো বৌরা 2-4 গড়ে চতুর্চুকে নৌকাডুবি খেলা করে। আগে কি করব? এটা মুখস্থ করব। মাগো সেজো বৌরা 2-4 গড়ে চতুর্চুকে নৌকাডুবি খেলা করে। এটা দ্বারা কি বোঝায়? একটা বাচ্চা তার মাকে বলতেছে, মাগো সেজো বৌরা 2, মানে সেজো বউ 2 জন, 4 গড়ে, কয় গড়ে? 4 গড়ে। না, মাগো সেজো বৌরা 2, মানে 2 জন সেজো বউ, কয় গড়ে? 4 গড়ে, 4টা গড়ে। 2 গড় চোখ কয়টা? 4টা, চতুর্চুকে নৌকাডুবি খেলা করে। মানে কি, যে সেজো বউ 2 জন ছিলেন, তারা কি করতেন? তারা করার জন্য মানে 4 গড়ে 4টা গড়ে ঝামেলা লাগাই রাখতেন। এজন্য তারা এই এক গড়ে এক কথা বলতেন, আরেক গড়ে আরেক কথা বলতেন, মানে কথা লাগাইতেন আর ঝগড়া লাগাইতেন। এজন্য আমরা এই সেন্টেন্সটা আগে মনে রাখবো। এটা যদি মনে রাখতে পারি তাহলে খুব ইজি হয়ে যাবে এগুলা মনে রাখা। মাগো সেজো বউরা 2-4 গড়ে চতুর্চুকে নৌকাডুবি খেলা করে। এখানে একটু স্পেস দিয়ে লিখবেন, আমি যেভাবে লিখেছি এইভাবেই লিখবেন। মাগো একটা শব্দ, সেজো একটা শব্দ, বৌরা একটা শব্দ, 2-4 গড়ে চতুর্চুকে নৌকাডুবি একটা শব্দ, খেলা করে। এখন মাগো, এখানে মাতে মালঞ্চ, এটা 1933 সালে রচনা করেছিলেন। গুতে গুড়া, 1909 সালে এটা রচনা করেছিলেন। আর গুড়া ছিল একটা রাজনৈতিক উপন্যাস। গুড়া কোন ধরনের উপন্যাস? গুড়া ছিল একটা রাজনৈতিক উপন্যাস। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসের শেষের দিকে জব এক্সামের প্রশ্নগুলো একটু বলবো। তারপর শেষের কবিতা, এটা এসেছিল 1929 সালের, সরি, শেষের কবিতা এটা রচনা করেছিলেন 1929 সালে। আর এই শেষের কবিতা ছিল একটা রোমান্টিক উপন্যাস। আর এই উপন্যাসটা
চলিত ভাষায় রচনা করা হয়েছিল। শেষের কবিতা উপন্যাসটা কোন ভাষায় রচনা করা হয়েছিল? চলিত ভাষায় রচনা করা হয়েছিল। আর শেষের কবিতা ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর যতগুলো উপন্যাস লিখেছেন সবগুলাই সাধু ভাষায় রচনা করেছিলেন। আর এটা অনেক ইম্পর্টেন্ট, শেষের কবিতা এটা কোন ধরনের রচনা? এটা একটা উপন্যাস, এটা একটা উপন্যাস। রোমান্টিক কথাটা অনেক সময় লেখা থাকে না, এটা আসলে একটা রোমান্টিক উপন্যাস। আচ্ছা, তারপর জুতে যোগাযোগ, এটা এসেছিল এটা উনি রচনা করেছিলেন 1929 সালে বা 1929 খ্রিস্টাব্দে। আর যোগাযোগ এই উপন্যাসটা ছিল ওনার একটা সামাজিক উপন্যাস। এই উপন্যাসটা সামাজিক প্রেক্ষাপটে রচনা করেছিলেন। বউ ঠাকুরানীর হাট, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা রচনা করেছিলেন 1883 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসটা প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক উপন্যাস। এই উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। 1883 সালে যেটা রচনা করেছিলেন যে উপন্যাসটা, এই উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস এবং সেটা ছিল প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক একটা উপন্যাস। রাতে রাজর্ষি, এটা উনি লিখেছিলেন 1887 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসটা ছিল একটা ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটা একটা ঐতিহাসিক ঘটনার আর আলোকে লিখেছিলেন উনি। তারপর দুইতে দুই বোন, এটা রচনা করেছিলেন 1933 খ্রিস্টাব্দে। আর দুই বোন উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস। এই উপন্যাসটা সামাজিক প্রেক্ষাপটের আলোকে রচিত। চারতে চার অধ্যায়, এটা উনি লিখেছিলেন 1934 খ্রিস্টাব্দে। আর ওনার এই 4 অধ্যায় উপন্যাসটা একটা রাজনৈতিক উপন্যাস ছিল। ঘরেতে ঘরে বাইরে, এটা উনি লিখেছিলেন 1916 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় ছিল ব্রিটিশ ভারতের রাজনীতি। এটা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেছিলেন উনি। তারপর চতুর্থে চতুরঙ্গ, এই উপন্যাসটা উনি লিখেছিলেন 1916 খ্রিস্টাব্দে। তারপর চোখেতে চোখের বালি, এটা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি এই উপন্যাসটা কি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, সাইকোলজিক্যাল। এটা উনি রচনা করেছিলেন 1903 খ্রিস্টাব্দে। তারপর নৌকাডুবি, এটা এসেছিল 1906 সালে। এটা উনি রচনা করেছিলেন 1906 সালে। আর এটা একটা সামাজিক উপন্যাস। এখন মোট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উপন্যাস এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা। রবীন্দ্রনাথ ঠাকুর মোট উপন্যাস রচনা করেছেন কয়টা? 12টা। প্রথম উপন্যাস ছিল বউ ঠাকুরানীর হাট। আর একবারে সর্বশেষ উপন্যাস কোনটা হতে পারে? একবারে লাস্ট সাল দেখো, 1933। এরপরে আর কোন কিছু আছে? 1934 আর আছে? 1934 এর পরে কোন সাল আছে এখানে? তাহলে তার সর্বশেষ উপন্যাস ছিল 4 অধ্যায়। আর এখন আমরা জানবো, অনেক সময় আসে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস, বা অনেক সময় আসে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস আছে 2টা। এগুলা কিভাবে মনে রাখবো? বুড়া 4 অধ্যায় পড়ছে। বুড়া একজন ব্যক্তির নাম, একটা ছেলের নাম ধরেন। বুড়া 4 অধ্যায় পড়ছে। বুড়া একটা রাজনৈতিক উপন্যাস, আর 4 অধ্যায় আর একটা রাজনৈতিক উপন্যাস। আর সামাজিক উপন্যাস কিভাবে মনে রাখবো? দুই বোন নৌকায় বসে যোগাযোগ করে। এখানে দুই বোন একটা সামাজিক উপন্যাস, আর এই নৌকাডুবি একটা সামাজিক উপন্যাস, আর যোগাযোগ আর একটা সামাজিক উপন্যাস। এখানে দুই বোন বলতে কাদের বোঝানো হয়েছে? দুই বোন বলতে বোঝানো হয়েছে আমাদের শ্রদ্ধেয় আপা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। আর ওনারা এখন নৌকায় বসে যোগাযোগ করেন। ওনাদের মার্কা আগে ছিল নৌকা, আর এখন কি করেন? নৌকায় বসে যোগাযোগ করেন। আচ্ছা, এখন আমরা জানবো কোন উপন্যাস হতে কোন প্রশ্নগুলা বেশি বেশি এসেছিল জব এক্সামে। দেখবেন সব এখানে বলে দিয়েছি, যেগুলো আসছিল সবই এখানে বলে দিয়েছি, কোনো কিছু বাকি রাখি নাই। 34তম বিসিএস এসেছিল, আবার ওইটা 16তম বিসিএস এসেছিল। কোন উপন্যাসটির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বিষবৃক্ষ
আরণ্যক, বনদেবতা, ঘরে বাইরে। এই এখানে দেখেন ঘরে বাইরে কোথায় ছিল জানি, হ্যাঁ ঘরে বাইরে। এটা ছিল অনেকগুলো বিশেষ এসেছিল। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস? ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো, এটাও আমি এখানে বলে দিয়েছিলাম, ব্রিটিশ ভারতের রাজনীতি। ব্রিটিশ ভারতের রাজনীতি, এটা অনেকগুলো জব এক্সামে এসেছিল। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ, চতুর্দশী, চতুষ্কুল, চতুষ্পদী। আচ্ছা, এটা চতুরঙ্গ আছে, হ্যাঁ চতুরঙ্গ। রবীন্দ্রনাথ রচনা করেছেন কি? চতুরঙ্গ। এটা এসেছিল 21তম বিসিএস এ। রবীন্দ্রনাথ রচনা করেছিলেন চতুরঙ্গ, আর এটা এসেছিল 21তম বিসিএস এর প্রিলিমিনারি এক্সামে। চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস, রাইট। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, এখানে আছে চতুর্দশী, চতুর্দশপদী, তারপর চতুষ্পদী, চারোদ্দায়। অবশ্যই চারোদ্দায়, এটা অনেকগুলো জব এক্সামে এসেছিল। হ্যাঁ ঠিক আছে, একটা দেখে একটু এক্সপ্লেন করো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীত কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, পবিত্র সরকার। এটা এখানে বলা হয় নাই। এটার আনসার হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়। এটা অনেকগুলো জব এক্সামে এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, তার প্রথম প্রকাশিত উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? একটা উপন্যাস, হ্যাঁ উপন্যাসের নাম। এটা অসংখ্য জব এক্সামে এসেছে। আমরা অনেক সময় কবিতা দেখে, শেষের কবিতা দেখে আমরা মনে করি কি এটা একটা কবিতা বা কাব্য, কিন্তু আসলে এটা একটা উপন্যাস। আর এই শেষের কবিতা কোন ধরনের উপন্যাস? এটা অনেকগুলো বিসিএস এ এসেছে, 10ম বিসিএস, 24তম বিসিএস সহ অসংখ্য জব এক্সামে এসেছে। আর এইগুলা একাডেমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা হচ্ছে একটা কি উপন্যাস? আচ্ছা, আমি অপশনগুলো বলি। একটি বিয়োগাত্মক কবিতা, একটি মিলনাত্মক উপন্যাস, একটি রোমান্টিক উপন্যাস, একটি রম্য রচনা। এখানে বলেও দিয়েছিলাম এটা একটা রোমান্টিক উপন্যাস। রোমান্টিক মানে রম্য? না, রোমান্টিক উপন্যাস, রম্য না। কি অপশন কি আছে? অপশনে আছে রোমান্টিক উপন্যাস। রোমান্টিক রম্য এক কথা। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়? এখানে আছে গুড়া, কৃষ্ণকান্তের উইল, শেষের কবিতা, নৌকাডুবি। অবশ্যই কৃষ্ণকান্তের উইল, কারণ কৃষ্ণকান্তের উইল ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। আর নেক্সট ক্লাসে আমরা সহজ টেকনিকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সমূহ মনে রাখবো, বা আমরা ক্লাসগুলো তো ধারাবাহিকভাবে এভাবে চালিয়ে যাবো একটার পর একটা। আপনারা যারা আমাদের পেজে নতুন, তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, এবং টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ টিটু স্যার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সবকিছু সাজিয়ে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।